আজ আমরা পড়ব স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। তাহলে এই গল্পটাতে দেখো প্রথমেই টাইটেলে বলে দিয়েছে যে আমরা কি বিষয় পড়তে চলেছি। তো কি বলেছে? রুটস। রুটস মানে হলো শেকড়। তাহলে গাছের শেকড় কি করে? গাছটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাই ঠিক তেমনভাবেই কি হয়, আমাদের মা বাবা আমাদের ওপর একটা প্রভাব ফেলে, আমাদের পরিবারে যারা আছে তারা আমাদের ওপর একটা প্রভাব ফেলে, যেটার জন্য আমরা স্ট্রং হয়ে উঠি বা শক্তিশালী হয়ে উঠি। তাই এখানে চলো গল্পটাকে আমরা আজকে বাংলায় অনুবাদ করে দেখি। অ্যাবাউট দ্য অথর। আবুল পাকের জেনুলাবদিন আব্দুল কালাম was one of the pioneers of aerospace engineering in India. তাহলে এখানে এপিজের ফুল ফর্মটা জানতে হবে। এপিজের ফুল ফর্মটা কি? আবুল পাকের জেনুলাবদিন আব্দুল কালাম। উনি কে ছিলেন? ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। পায়োনিয়ার্স মানে উনি একজন লিডার ছিলেন, একজন অগ্রগামী ছিলেন। কোথাকার অগ্রগামী? অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। আমাদের ভারতে উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনি এরোস্পেসের ইঞ্জিনিয়ার ছিলেন, মানে উনি মহাকাশ নিয়ে পড়াশোনা করতেন, গবেষণা করতেন। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. এখানে প্রোগ্রাম মানে প্রজেক্টগুলো বোঝাচ্ছে। তাহলে ওনার জীবনের অধিকাংশ সময় উনি কি হিসেবে কাজ করেছেন? একজন সায়েন্টিস্ট, একজন বৈজ্ঞানিক হিসেবে উনি কাজ করেছেন। আর উনি স্পেস নিয়ে, এই মহাকাশ নিয়েই প্রোগ্রামগুলো করতেন। Some of his famous works are, এবার উনি অনেক বইও লিখেছেন। ওনার কিছু উল্লেখযোগ্য বই, কাজ, ওয়ার্কস, সেগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। কি কি লিখেছেন? ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। তাহলে এগুলো হলো কিছু উদাহরণ। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। তাহলে ওনার বিষয়ে একটু অল্প করে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখি আমরা এই টেক্সটেতে, এই গল্পতে কি পড়তে চলেছি। অ্যাবাউট দ্য টেক্সট। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তাহলে উনি একটা গল্প লিখেছেন, তার নাম হলো উইংস অফ ফায়ার। সেটা একটা অটোবায়োগ্রাফি, মানে একটা আত্মকথা, ওনার নিজের জীবনের কথা। আর সেখান থেকেই আমরা আজকের এক্সট্র্যাক্টটা বা অংশটা পড়ব। ইন দিস এক্সট্র্যাক্ট, যে অংশটা আমরা আজকে পড়তে চলেছি, হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তাহলে আজকে আমরা কি পড়ব? কালামের ছোটোবেলাকার কথা, ওনার শৈশবের কথাটা আমরা পড়ব, যেটা উনি কাটিয়েছেন কোথায়? ওনার হোম টাউনে। হোম টাউনে মানে যেখানে ওনার পৈতৃক বাড়ি আছে। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. তাহলে এই পিসটা, এই লেখাটা, এটা প্রেজেন্ট করে বা প্রকাশ করে, কি প্রকাশ করে? আ ডিলাইটফুল স্কেচ। আর স্কেচ মানে হলো একটা আঁকার মতো, তুমি জানো একটা চিত্রর মতো তুমি লেখাটাকে যেন দেখতে পাবে, আর সেটা খুবই ডিলাইটফুল, সেটা তোমাকে মুগ্ধ করে দেবে। অফ দ্য অথর্স আর্লি লাইফ, সেই যেটা বলা হয়েছে যে কালামের ছোটোবেলাকার কথাই আমরা আজকে জানতে পারবো। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এ স্পিরিচুয়াল গ্রোথ, আর ওনার মধ্যে যে আধ্যাত্মিক একটা উন্নতি হয়েছে, সেটার যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার যে উন্নয়ন হচ্ছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা আমরা আজকের গল্পটাতে দেখব। তাহলে চলো টেক্সটটা দেখা যাক। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তাহলে উনি কোথায় জন্মেছিলেন? একটা মধ্যবিত্ত তামিল পরিবারে উনি জন্মেছিলেন, মিডল ক্লাস। আর সেটা কোথায় ছিল? আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমে একটা দ্বীপের মতো জায়গা, সেখানে উনি, সেই শহরে উনি জন্মেছিলেন। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, ওটা কোন রাজ্যে আছে? মাদ্রাসে আছে। আর্স্টওয়াইল মানে হলো পূর্বকালীন, মাদ্রাস স্টেটে। মাই ফাদার, ওনার বাবার নাম কি? জেনুলাবদিন,
had neither much formal education nor much wealth. মানে আমার বাবার কিন্তু খুব একটা ভালো ফর্মাল এডুকেশন মানে যখন তুমি কোনো একটা বিশেষ জায়গায় গিয়ে, যেমন স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করো, সেটাকে বলে ফর্মাল এডুকেশন। আর যেটা বাড়িতে করো সেটা হলো, বাড়িতে যেই এডুকেশনটা দেওয়া হয়, যেটা মা বাবা দেয়, সেটা হলো ইনফর্মাল। তাহলে উনি কোনো দিন স্কুল গিয়ে পড়াশোনা করেননি আমার বাবা, কারণ ওনাদের খুব একটা খুব একটা ধন সম্পত্তি ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এতগুলো অসুবিধে তার জীবনে থাকা সত্ত্বেও আমার বাবা, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। আমার বাবার মধ্যে কি ছিল? একটা ইনেট উইজডম। ইনেট মানে যেটা তোমার জন্মগত নিজের ভেতর থেকেই আসে, তাই জন্য সেই ধরনের একটা উইজডম, সেই ধরনের একটা কি বলবো চিন্তা ধারণা ওনার মধ্যে ছিল, জ্ঞান ছিল ওনার মধ্যে। অ্যান্ড আ ট্রু জেনারসিটি মানে উনি খুবই উদার প্রকৃতির একটা মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, মানে আমার মায়ের মধ্যে উনি একজন আইডিয়াল, মানে একজন খুবই একটা আদর্শ হেল্পমেট, একজন হেল্পমেট মানে কি, যেটা তোমাকে সাহায্য করে, সেই ধরনের একটা মানুষ আমার মায়ের মধ্যে আমার বাবা খুঁজে পেতেন। আর আমার মায়ের নাম কি? আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day. তাহলে কালাম বলছে যে আমার মা যে সারাদিনে কতগুলো মানুষ খাওয়াতে ভালোবাসতেন সেটা আমার এখনো অবধি মনে নেই, মানে এত মানুষ খাওয়াতেন। But I am quite certain মানে আমি আমি নিশ্চিত যে আমার মা, that far more outsiders ate with us than all the members of our own family put together. মানে আমার পরিবারের সব সদস্যকে যদি একসাথে খাওয়াতে বসাও, সেখানে যতজন হবে ওখানে, তার চেয়েও বেশি মানুষ বাইরে থেকে আসতো আমার মায়ের কাছে খেতে, মানে আউটসাইডাররা বেশি থাকতো আর আমাদের ফ্যামিলি মেম্বার কম থাকতো, আর আমার মা লোক খাওয়াতে খুবই ভালোবাসতো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে সবাই আমার মা বাবাকে খুব রিগার্ড করতো মানে বলতো, ডাকতো, মেনে নিত যে তারা খুবই একটা আইডিয়াল কাপল, একটা আদর্শ জুটি। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। ওই বললো না যে বাবা খুব একটা পড়াশোনা করেনি, বাবার খুব একটা ওয়েলথ ছিল না, কিন্তু মায়ের দিক থেকে দেখতে গেলে মায়ের লিনিয়েজ বা মায়ের যে বংশ সেটা মোর ডিস্টিংগুইশড মানে তারা খুবই পরিচিত। ওয়ান অফ হার ফরবেয়ার মানে হলো ওনার পূর্বপুরুষ, আমার মায়ের দিক থেকে দেখলে। One of her forebears having been bestowed the title of Bahadur by the British. তাহলে যখন ব্রিটিশাররা আমাদের এখানে এসেছিল ইন্ডিয়াতে, তখন আমাদেরকে এই ধরনের পদবি দিত, বাহাদুরের। তাই আমার মায়ের একজন পূর্বপুরুষ ছিল যে সেই পদবিটা, বাহাদুরের পদবিটা পেয়েছিল। বেস্ট করা মানে হলো অর্পণ করা, ওনাকে এই পদবিটা অর্পণ করা হয়েছিল। মানে মায়ের পরিবারের যে বংশধর যারা ছিল তাদের একটা ব্রিটিশের সাথেও একটা সম্পর্ক ছিল, তাই জন্য ওরা খুবই ডিস্টিংগুইশড, খুবই প্রমিনেন্ট। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, মানে আমি আমার ভাই বোনেদের মধ্যে একজন, অনেকজন ছিলাম আমরা। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, আর আমি একটু ছোটোখাটো ছেলে, আর আমার যে লুকস, যেরকম আমায় দেখতে, আমার চেহারা, সেটা খুবই আনডিস্টিংগুইশড, মানে আমি খুবই সাধারণ ছেলেদের মতোই দেখতে। এমন নয় যে আমাকে খুব হ্যান্ডসাম দেখতে বা ওরম কিছু, আমি খুবই সাধারণ দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মানে আমি সাধারণ হলে কি হবে, আমি ছোটোখাটো হলে কি হবে, আমার মা বাবা কিন্তু খুবই লম্বা আর খুবই হ্যান্ডসাম, খুবই সুন্দর দেখতে। উই লিভড ইন আ অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। which was built in the middle of the 19th century. তাহলে 19 শতকে মাঝামাঝি এই বাড়িটা বানানো হয়েছিল, আমাদের পৈতৃক বাড়িটা। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, ফেয়ারলি মানে মোটামুটিভাবে এটা খুবই বড় একটা পাক্কা হাউস ছিল। পাক্কা হাউস মানে মাটির বাড়ি নয়,
মাটির বাড়ি হলে ওটাকে আমরা কাচ্চা হাউস বলি, তাই পাক্কা হাউস মানে একটা বিল্ডিংয়ের মতোই ছিল, একটা ম্যানশন, একটা প্রাসাদের মতোই ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ওটা কী দিয়ে তৈরি হয়েছিল? ইট দিয়ে আর লাইমস্টোন, লাইমস্টোন মানে চুন দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তাহলে কোথায় বাড়িটা ছিল, কোন রাস্তায়? ওই রাস্তাটার নাম হলো মস্ক স্ট্রিট, রামেশ্বরমে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে আমার বাবা কিন্তু খুবই কঠোর মানুষ ছিল, খুবই স্টার্ন টাইপের, তাই জন্য মাই অস্টিয়ার ফাদার used to avoid all inessential comforts and luxuries, কারণ আমার বাবা ছোটোবেলা থেকে শিক্ষা পায়নি, তারপরে ওনাদের খুব একটা বেশি ধন সম্পত্তি ছিল না, তাই জন্য জীবনে কি লাগে কি লাগে না, কিভাবে রিয়েলিস্টিকভাবে থাকতে হয় সেটা আমার বাবা জানতো, তাই জন্য আমার বাবা কি করতো? অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল, যেগুলো আমাদের জীবনে প্রয়োজন না সেগুলোকে অ্যাভয়েড করে দিত, সরিয়ে রাখতো। আর আমাদের কি প্রয়োজন না, এই যা যা কমফর্ট আছে, লাক্সারি আছে, যা যা আরামের জিনিস, যা যা আমাদের গ্ল্যামার দেয়, বিলাস দেয়, সেগুলো আমাদের থেকে দূরে রাখতো। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু তার সত্ত্বেও যা যা প্রয়োজনীয়, যেগুলো আমাদের নেসেসিটি জীবনে, সেগুলো কিন্তু আমাদের বাবা আমাদেরকে প্রোভাইড করতো বা দান করতো। আমাদের কি কি লাগবে? ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, মানে খাওয়া দাওয়া, ওষুধ বা জামা কাপড়, এইসব নিয়ে আমাদের কোনো দিন অভাব ছিল না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাই আব্দুল কালাম কি বলছেন? উনি বলছেন যে আমার শৈশবটা ওটা খুবই সিকিওর ছিল, খুবই সিকিওর ছিল মানে খুবই নিশ্চিত ছিল। ম্যাটেরিয়ালি দেখলো মানে আমি জামা কাপড় চাইলে জামা কাপড়ও পেতাম, আর ইমোশনালি আমার মা বাবা আমাকে ইমোশনালিও, আবেগের সাথেও আমাকে খুব সাহায্য করতো বা সাপোর্ট করতো। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণতভাবে আমি আমার মায়ের সাথেই খেতাম। কোথায় খেতাম? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে, মাটিতে বসে মায়ের সাথে আমি খেতে বসতাম। She would place a banana leaf before me, তাহলে দেখছো উনি তো থাকতেন রামেশ্বরমে, সাউথ ইন্ডিয়া, মাদ্রাসে, তাই ওখানে কলা পাতায় খায়। তাই এখানে বলছে আমার মা কী করতো, একটা কলা পাতার ওপরে আমায় খেতে দিত। On which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney, তাহলে মায়ের সাথে কি কি খেত এটা মনে রাখতে হবে। ও কি করতো মা? ল্যাডেল রাইস, ল্যাডেল করা মানে হলো পরিবেশন করা। উনি পরিবেশ করতেন কি, প্রথমে একটু ভাত দিতেন, তার ওপর কি দিতেন? অ্যারোমেটিক সাম্বার, সাম্বার দিতেন যেটা অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে একটা খুবই সুন্দর গন্ধ বেরোতো। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, পিকল মানে হলো আচার, আর সেটা কি ধরনের? খুবই শার্প মানে একটা কাসুন্দি টাইপের, আর সেটা বাড়িতে বানানো হতো। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর কি করতেন উনি? নারকেলের চাটনিও দিতেন, আর ডলপ মানে হলো 1 চামচ। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. তাহলে রামেশ্বরমে একটা শিবের মন্দির আছে, সেটা ওনার বাড়ির থেকে 10 মিনিট দূরে, আর ওটা খুবই ফেমাস টু পিলগ্রিমস। পিলগ্রিম মানে যারা এইসব তীর্থস্থানে যায়। আর লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমরা যেখানে থাকতাম সেই জায়গাটা প্রিডমিনেন্টলি মানে প্রধানতভাবে ওখানে কারা থাকতো? মুসলিমরা থাকতো। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু এই না যে শুধু মুসলিমরাই থাকে, ওখানে অনেক হিন্দু ফ্যামিলিরাও থাকতো। লিভিং অ্যামিকেবলি উইথ দ্য মুসলিম নেবার্স, আর এই হিন্দু পরিবারগুলো খুবই অ্যামিকেবলি মানে বন্ধুর মতোই সেই মুসলিমদের সাথে থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. তাহলে ইভিনিংয়ে তো ওদের সন্ধ্যাবেলায় যেমনি আজান হয়, তো সেই সময় আমাদের লোক্যালিটিতে, আমাদের এলাকাতে একটা খুবই পুরনো মসজিদ ছিল, সেখানে আমার বাবা আমাকে প্রত্যেক সন্ধ্যাবেলায় নিয়ে যেত ওখানে প্রার্থনা শোনার জন্য।
I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তো মুসলিমরা তো আরবিকেতেই ওদের প্রার্থনাগুলো চান্ট করে মানে জপ করে। তাই কি বলছেন আব্দুল কালাম বলছে যে আমি বুঝতেই পারতাম না যে ওরা কি বলতে চাইছে। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, মানে ফেন্টেস্ট আইডিয়া মানে আমি খুবই অল্প বুঝতাম, মানে খুবই অস্পষ্ট ছিল তার অর্থটা যে কী বলছে ওরা। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত ছিলাম যে ওটা যাই বলুক না কেন সেই কথাগুলো ঠিক ভগবানের কাছে পৌঁছতো। When my father came out of the mosque after the prayers, যখন প্রার্থনা শেষ হয়ে যেত তখন বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতো, people of different religions would be sitting outside, সেই মসজিদের বাইরে অনেক মানুষ বসে থাকতো আর তাদের জাত সবারই আলাদা, waiting for him, আমার বাবার অপেক্ষায় তারা বসে থাকতো। Many of them offered bowls of water to my father, মানে ওনাকে সবাই খুবই শ্রদ্ধা করতো, রেসপেক্ট করতো, তাই আমার বাবাকে অনেকে কী দিত, জল দিত। Who would dip his fingertips in them, আমার বাবা কী করতো, আঙুলগুলোকে তার মধ্যে ডিপ করে দিত, ধুয়ে নিত, and say a prayer, একটা প্রার্থনা বলতো। This water was then carried home ফর ইনভ্যালিডস, তখন সেই জলটা কি করা হতো, যারা ইনভ্যালিড, যারা মানে যাদের কোনো কাজকর্ম নেই, যারা ইউজলেস হয়ে পড়েছে, তাদের জন্য সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো। ইউজলেস হয়ে গেছে কারণ মানে তারা কাজ করতে পারে না, তাদের হয়তো কোনো শারীরিক সমস্যা আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হতে পারে, বা কোনো অসুখে পড়েছে, সেই জন্য ওরা কী করতো, এই জলটা বাবার কাছে নিয়ে আসতো, সেই বাটিতে বাবা হাত দিয়ে হাত ধুতো আর সেই জলটা ওরা বাড়িতে নিয়ে যেত তাদের চিকিৎসা করবে বলে। I also remember people visiting our home to offer thanks after being cured, তো যেটা বললাম যখন এই ইনভ্যালিডগুলো আবার কিওর হয়ে যেত, সুস্থ হয়ে উঠতো, তখন ওরা কী করতো, কালামের বাড়িতে এসে ওদেরকে থ্যাঙ্কস জানাতো। Father always smiled and asked them to thank Allah the merciful, তখন বাবা কিন্তু সেই প্রশংসাটা নিজের ওপর নিতেন না, উনি কি বলতেন, উনি বলতেন যে যাই করেছেন ভগবান করেছেন, দ্য মার্সিফুল, মানে আমাদের ভগবানই খুবই করুণাময়, উনি এই কাজটা করেছেন, এটা আমার কোনো কাজ নয়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, সেই মন্দিরের যে হাই প্রিস্ট, মানে প্রিস্টের পণ্ডিতদের মধ্যেও তো একজন সব থেকে ওপর স্থানে থাকে, সেই তার নাম এখানে বলছে, তার নাম কি, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, এই নামটা মনে রাখতে হবে যে হাইয়েস্ট প্রিস্টের নাম কি ছিল। ওয়াজ আ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তাহলে উনি কী ছিলেন, খুবই লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার, খুবই লুজ ফ্রেন্ড মানে বলছে যে খুবই কাছের মানুষ ছিল আমার বাবার, খুবই মানে ওদের বন্ধুত্বটা খুব ভালো ছিল। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters, তাহলে একটা খুবই vivid memory মানে আমার একটা স্মৃতি যেটা খুবই vivid, যেটা খুবই ক্লিয়ার বা স্পষ্ট আমার মনে পড়ে, যেটা আমি ছোটোবেলায় দেখেছিলাম, সেটা কি, সেটা অফ দ্য টু মেন, মানে আমার বাবা আর এই পুরোহিতটার। ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, ওরা একটা অ্যাটায়ার মানে জামা কাপড়, ওরা তখন কি পরেছিল, একটা ট্রেডিশনাল জামা কাপড় পরেছিল, একটা ওদের পোশাকটা কী ছিল, খুবই মানে ঐতিহ্য দেখাচ্ছে যেটা। আর ওরা ডিসকাস করছিল, গল্প করছিল কিসের বিষয়, স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে এইসব ঠাকুরের বিষয়ে গল্প করছে। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি একটু বড় হলাম আর আমি দেখলাম যে হ্যাঁ এখন আমি আমার বাবাকে প্রশ্ন করতে পারি, তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। রেলিভেন্স মানে এই যে আমরা যে এত প্রার্থনা করছি এটার সিগনিফিকেন্সটা কী, এটার রেলিভেন্সটা কী, মানে আমরা এই প্রার্থনাগুলো কেন বলি। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমায় কি বলল, যে প্রার্থনাতে কোনো কিছু মিস্টিরিয়াস থাকে না, কিছু রহস্যের থাকে না। Rather,
Prayer made possible a communion of the spirit between people. আরে বাবা কি বলল যে এর মধ্যে রহস্যের কিছু নেই, কিন্তু এই প্রার্থনার জন্য আমরা কি করতে পারি, একটা কমিউনিয়ন করতে পারি। কমিউনিয়ন মানে একটা যোগাযোগ করতে পারি, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানে আমরা একে অপরের সাথে যে যোগাযোগ করছি, এটা কি করে করছি, এটা কিসের জন্য সম্ভব, এটা প্রার্থনার জন্যই সম্ভব। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos. মানে তুমি যখন প্রার্থনা করো তখন তুমি তোমার এই যে দেহ সেটা থেকে ট্রান্সেন্ড করো, ট্রান্সেন্ড করা মানে অতিক্রম করো তোমার এই বডি থেকে, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমোস। কসমোস মানে এই মহাজগতের সাথে তুমি মিশে যাও, মানে তোমার মধ্যে এই তোমার দেহর মধ্যে এই যে তোমার ব্যাপারটা আছে, এই যে তোমার সোলটা আছে, আত্মাটা আছে, সেটা সীমিত থাকে না, সেটা বেরিয়ে আসে আর মহাজগতের সাথে, বিশ্বর সাথে সেটা মিশে যায়। which knows no division of wealth, age, caste or creed. আর যখন তুমি নিজের থেকে বেরিয়ে, নিজের শরীর থেকে বেরিয়ে যখন তুমি বাইরের জগতের সাথে মিশে যাবে, তখন সেখানে কোনো ডিভিশন থাকবে না, কোনো ভাগ থাকবে না। কিসের ভাগ থাকবে না? অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। তোমার ধন সম্পত্তি কার কত আছে সেটাও দেখতে পাবে না, কার কত বয়স সেটাও বুঝবে না। কাস্ট অর ক্রিড, কাস্ট অর ক্রিড মানে হলো তুমি কার কী জাত, কার কী ধর্ম, সেটারও কোনো ভেদাভেদ থাকবে না। সেটা সম্ভব কি কখন? যখন তুমি প্রার্থনা করবে। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা কনভে করতে পারতো মানে বোঝাতে পারতো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। অনেক স্পিরিচুয়াল কনসেপ্ট আছে, আধ্যাত্মিক ধারণা আছে যেগুলো খুবই কমপ্লেক্স, যেগুলো খুবই জটিল, সেগুলোকে আমার বাবা খুবই সরলভাবে ডাউন টু আর্থ মানেও সরলভাবে তামিল ভাষায় সবাইকে বোঝাতে পারতো। He once told me, উনি একদিন আমাকে বলেছিলেন, আমার বাবা বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine. তাহলে বাবা কি বলেছে দেখো, বাবা বলছে in his own time, his মানে একটা মানুষের কথা বলছে, একটা মানুষ তার নিজের সময়, in his own place, তার নিজের জায়গায়, in what he really is মানে সে নিজে যেমন, and in the stage he has reached, আর প্রথম থেকে সে যেই স্টেজটাতে, যেই পরিস্থিতিটাতে সে পৌঁছেছে, সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। প্রত্যেক হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা স্পেসিফিক এলিমেন্ট মানে একটা নির্দিষ্ট একটা অংশ, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন, মানে আমরা যে পৃথিবীতে থাকি সেটা একটা ডিভাইন বিইং, একটা ডিভাইন বিইং মানে একটা খুবই স্বর্গীয় একটা জায়গা, তার একটা ছোট্ট অংশ মাত্র আমরা, সেটার ম্যানিফেস্ট মানে হলো একটা স্পষ্ট ডিভাইন বিইং, একটা স্পষ্ট একটা ঈশ্বরিক একটা সত্তার মতো, তার একটা স্পেসিফিক এলিমেন্ট আমরা, একটা অংশ। So why be afraid of difficulties, sufferings and problems? মানে আমরা যখন একটা ডিভাইন বিইংয়ের একটা অংশ, তাহলে আমরা কেন ভয় পাবো এইসব ডিফিকাল্টিজ, এসব অসুবিধের, এসব সাফারিংয়ের, এসব দুঃখ কষ্টের, অ্যান্ড প্রবলেমস, যা যা প্রবলেম আমাদের জীবনে আসছে সেগুলো নিয়ে আমরা কেন এত চিন্তা করব? When troubles come, try to understand the relevance of your suffering. যখন তোমার জীবনে কোনো ট্রাবেল আসবে, তখন তুমি কি করবে? বোঝার চেষ্টা করবে দ্য রেলেভেন্স অফ ইয়ার সাফারিং, মানে তুমি এই দুঃখ কষ্টটা কেন পাচ্ছ সেটা তুমি বোঝার চেষ্টা করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে হলো যখন তোমার খুব দুর্দশা হয়ে যায়, তখন সেটা কি প্রেজেন্ট করে, তোমার কাছে কি প্রদর্শন করে? অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেক্ট করা মানে যখন তুমি সেলফ এক্সামিন করছো, যখন তুমি আত্মদর্শন করছো, সেই অপরচুনিটিটা, সেই সুযোগটা তুমি কখন পাবে? যখন তোমার জীবনে
কিছু দুঃখের বিষয় আসবে, মানে যখন আমাদের জীবনে খুব ট্রাবেল আসে, দুঃখ আসে, তখনই কিন্তু আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করি। তাই বাবা বলছে যে সেই সময়টার সুযোগ তোমার নেওয়া উচিত। Why don't you say this to the people who come to you for help and advice? তাহলে এবারে কালাম বলছে যারা তোমার কাছ থেকে সব সাহায্য চাইতে আসে, অ্যাডভাইস চাইতে আসে, তুমি তাদেরকে এই কথাগুলো বলো না কেন? I asked my father. He put his hands on my shoulder, আমার কাঁধে উনি হাতটা দিলেন, and looked straight into my eyes, আর সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing. অনেকক্ষণ ধরে উনি কিছুই বললেন না, as if he was judging my capacity to comprehend his words. মানে মনে হলো যেন উনি আমায় জাজ করছেন, আমায় পরীক্ষা করছেন, of judging my capacity to comprehend his word. comprehend করা মানে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা। মানে বাবা দেখতে চাইছে যে আমি যেই কথাগুলো আমার ছেলেকে বলছি সে আদৌ বুঝছে কিনা। Then he answered in a low deep voice. তারপরে উনি কি করলেন, উত্তর দিলেন একটা খুবই আস্তে আর খুবই ডিপ ভয়েসে, মানে খুবই একটা গম্ভীর আওয়াজে। His answer filled me with a strange energy and enthusiasm. উনি যে উত্তরটা দিলেন, বাবা যে উত্তরটা দেবে, সেটা filled me, সেটা আমায় ভরিয়ে তুললো, with a strange energy. একটা strange energy মানে একটা খুবই একটা অদ্ভুত শক্তি, and enthusiasm মানে একটা আগ্রহ জাগালো। Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. যখনই কোনো মানুষ নিজেকে একা খুঁজে পায়, as a natural reaction, এটা মানে নিজের থেকে এই রিয়াকশনটা হয়। যখন তুমি একা হবে তখন এই রিয়াকশনটা তাদের মধ্যে ভেতর থেকেই আসে, একটা ইনেট। দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখন তুমি একা থাকবে তুমি আর একা থাকতে চাইবে না, তুমি কোম্পানি খুঁজবে, তুমি সঙ্গী খুঁজবে, এটাই ন্যাচারাল। whenever they are in trouble they look for someone to help them. তাই ঠিক সেইভাবেই যখন মানুষ কোনো অসুবিধাতে পড়ে, কোনো ট্রাবেলে পড়ে, তারা কি খোঁজে, যে কে তাকে সাহায্য করবে, কে তাকে হেল্প করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. আর যখন ওরা কোনো ইম্পাসে মানে কোনো একটা ব্লাইন্ড অ্যালি বা কোনো একটা বন্ধ গলিতে এসে পৌঁছয়, তখন ওরা একটা মানুষ খোঁজে যে তাকে সঠিক পথটা দেখাবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. মানে তোমার যেই অ্যাঙ্গুইশটা আছে, যেই যন্ত্রণাটা আছে, যেই লঙ্গিং বা ডিজায়ারটা আছে, যেই চাহিদাটা আছে, সেগুলোর সবার আলাদা আলাদা স্পেশাল হেল্পার আছে। আলাদা আলাদা মানুষ তোমাকে আলাদা আলাদা বিষয় সাহায্য করতে পারে। তাই জন্য আমাদেরকে যখন যেই সাহায্যটার দরকার আমরা সেই ধরনেরই মানুষ খুঁজি। For the people who come to me, এবার আমি তাদের কথা বলছি যারা আমার কাছে আসে, in distress মানে যখন তাদের কষ্ট হয়, দুঃখ হয়, যারা আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. মানে যারা আমার কাছে আসে তাদের দুঃখ কষ্টের সময় আমি তাদের মধ্যে একটা গো বিটুইন, মানে আমি তাদের মধ্যে একটা লিঙ্কের মতো কাজ করি। কিসের লিঙ্ক? দেয়ার এফর্ট টু প্রফিশিয়েট করা মানে ওরা এখন খুবই দুঃখে চলে গেছে, তাই জন্য ওদেরকে কাম করতে হবে, শান্ত করতে হবে। কিসের থেকে শান্ত করতে হবে? সেই ডেমনিক ফোর্সগুলোর থেকে। সেই যে ডেমনিক ফোর্স মানে যা অশুভ জিনিস যা ঘটছে সেগুলোর থেকে তাদেরকে শান্ত করতে হবে। আর সেটা আমি কী করে করব? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং। আমি প্রার্থনা করে করতে পারি আর অফারিং দিয়ে করতে পারি। অফারিং মানে যা এই যে যেমনি প্রথমে বললো যে ওই যে জলটা দেয়, সেই জল দিয়ে অনেকের যারা অসুস্থ তারা কিওর হয়ে যায়, সেটাই বলছে যে আমি ওদেরকে সেই ধরনের অফারিং দিই আর আমি তাদের জন্য প্রার্থনা করতে পারি। আই অ্যাম আ গো বিটুইন, আমি একটা লিঙ্ক তৈরি করি তাদের মধ্যে আর ভগবানের মধ্যে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। কিন্তু এটা একটা কারেক্ট অ্যাপ্রোচ না, একটা সঠিক পথ না, অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এটা করা উচিত না।
One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তাহলে বাবা কি বলছে? বাবা বলছে যে one must understand, একটা মানুষের বোঝা উচিত, the difference between a fear-ridden vision of destiny. তাহলে আমাদের মধ্যে যে একটা ভয়ের একটা ভিশন আসে, যে দৃষ্টি আসে, যেটা ডেস্টিনি থেকে আসে, যেটা ভাগ্য থেকে আসে, সেইটা আমাদেরকে চিনতে হবে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস, আর সেই দৃষ্টিটাকেও আমাদের চিনতে হবে যেটা আমাদেরকে এনেবেল করে, যেটা আমাদের সক্ষম করে টু সিক দ্য এনিমি, যেটা থেকে আমরা আমাদের শত্রুটাকে বুঝতে পারবো। কিসের শত্রু? এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, মানে আমরা যে কমপ্লিট হব, যে ফুলফিল হব, যেটা আমাদেরকে পরিপূর্ণ করে তুলবে, সেটার জন্য একটা বাধা আমাদের জীবনে আসতে পারে, আর সেই বাধাটাই আমাদের এনিমি, সেটাই আমাদের শত্রু। তাই আমাদেরকে সেইটা চিনতে হবে যেটা আমাদেরকে পরিপূর্ণ হতে, ফুলফিল হতে বাধা দিচ্ছে। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. তাহলে ডনের আগে, ভোরের আগে 4টের সময় আমার বাবা কী করতো? গিয়ে নামাজ পড়তো। After the namaz, he used to walk down to a small coconut grove we owned. আমাদের একটা নারকেলের বাগান ছিল, দিয়ে তাই আমার বাবা আগে নামাজ পড়ে এসে সেই কোকোনাট গার্ডেনেতে হাঁটতো, যেটা আমাদেরই ছিল। About 4 miles from our home, আমাদের বাড়ির থেকে 4 মাইল দূরে। তাহলে 4টের সময় উনি নামাজ পড়তেন, আর 4 মাইল দূরে ছিল এই কোকোনাট গ্রোভটা, যেখানে উনি হাঁটতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulders. তাহলে যখন বাড়ি ফিরতেন তখন ওনার কাঁধেতে অনেক dozens of coconut নিয়ে উনি ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে উনি এসে কী করতেন? ব্রেকফাস্টটা খেতেন। This remained his routine even when he was in his late 60s. মানে 60 বছর বয়স অবধি এটাই ওনার সারাদিনের রুটিন হয়েছিল, মানে রোজ এই একই কাজ করতেন। I have throughout my life tried to emulate my father in my world of science and technology. তাহলে আব্দুল কালাম কী করেছিলেন? থ্রুআউট হিজ লাইফ, ওনার সারা জীবনে উনি কী করতেন? ট্রাই টু এমিউলেট মাই ফাদার, আমি আমার বাবাকে এমিউলেট করার চেষ্টা করতাম, মানে নকল করার চেষ্টা করতাম। আমার বাবার থেকে আমি যা যা জ্ঞান নিয়েছি সেগুলো আমি আমার ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেগুলোকে দেওয়ার চেষ্টা করতাম, সেগুলো প্রয়োগ করার চেষ্টা করতাম। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. মানে আমার বাবা যা যা আমাদেরকে ফান্ডামেন্টাল ট্রুথ, যা যা মৌলিক সত্যতা যেগুলো আমাদেরকে বলেছে, যেগুলো আমাকে রিভিল করেছে, এক্সপ্রেস করেছে, যেগুলো আমার কাছে এসে প্রকাশ করেছে, সেগুলোকে আমি বোঝার চেষ্টা করতাম। I have endeavored মানে চেষ্টা করা। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion. আর আমার বাবার কথাগুলো আমি যখন মনে করি তখন আমি কনভিন্স হয়ে যাই, নিশ্চিত হয়ে যাই যে এমন একটা ডিভাইন পাওয়ার আছে, একটা শক্তি আছে যেটা খুবই স্বর্গীয়, যেটা আমাদেরকে লিফট করতে পারে, তুলে ধরতে পারে ফ্রম কনফিউশন, মানে আমাদের জীবনে যা বিভ্রান্তি আছে সেগুলোর থেকে আমাদের মুক্ত করতে পারে। ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকালি অ্যান্ড ফেলিয়ার, মানে আমাদের যা যা ডাউনফলের কারণ আছে, যেমন কনফিউশন, মিজারি মানে আমাদের দুর্দশা যখন হয়, মেলানকালি দুঃখের সময়, অ্যান্ড ফেলিয়ার যখন আমরা কিছুতে ফেল করে যাই, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। তাহলে সেই ডিভাইন পাওয়ারটা কী করে? যখন আমরা মিজারি, মেলানকালি, ফেলিয়ারে চলে যাই, সেই ডিভাইন পাওয়ারটা আমাদেরকে আমাদের ট্রু প্লেসে, আমাদের সঠিক জায়গায় নিয়ে যেতে গাইড করে। And once an individual
serves his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. তাহলে তুমি যদি জীবনেতে একটা ফ্রিডম চাও, স্বাধীনতা চাও, হ্যাপিনেস চাও, খুশি থাকতে চাও, বা পিস অফ মাইন্ড চাও, মনের শান্তি চাও, তাহলে একটা ইন্ডিভিজুয়ালকে কি করতে হবে? সার্ভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তাহলে তোমাকে সার্ভার করতে হবে, মানে সরিয়ে দিতে হবে, তোমাকে বিচ্ছেদ করতে হবে তোমার এই যা যা ইমোশনাল, এই যা যা আবেগের যা যা বন্ডিং আছে বা ফিজিক্যাল বন্ড আছে, যা শারীরিক বন্ধন আছে, সেগুলোকে তোমাকে কি করতে হবে? আলাদা করে দিতে হবে। মানে তোমার ইমোশন আর তোমার ফিজিক্যাল বন্ড কখনো একসাথে থাকবে না। তোমার ইমোশনটা আলাদা কাজ করবে, তোমার ফিজিক্যাল যে তোমার শারীরিক যেই এগুলো আছে, তোমার আবেগ আর শারীরিক বন্ধন কখনো একসাথে কাজ করবে না। যখন তুমি সেটা করতে পারবে তখন তুমি ঠিকমতোভাবে ভাবতে পারবে, আর যখন তুমি ঠিকমতো ভাবতে পারবে তখনই তুমি তোমার জীবনে একটা খুশির অনুভব পাবে, একটা মানসিক শান্তি পাবে। তাহলে এটাই হলো এই চ্যাপ্টারটার বাংলা অনুবাদ। এটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাই আজকের জন্য এতটাই, টাটা।